বাঙালি জাতি আসলে কোনো একক আদি জাতি নয়, এটা একটা সংকর জাতি বা মিক্সড রেস। হ্যাঁ, সংকর জাতি। তথাকথিত বিশুদ্ধতার যে ধারণা আমাদের সমাজে ঘোরে, তার সাথে ইতিহাসের ডেটা কিন্তু একেবারেই মেলে না। তথ্যসূত্র বলছে বাঙালি জনগোষ্ঠী মূলত দুটো বড় ভাগে বিভক্ত। একটা হলো প্রাকার্য, মানে যারা আর্যদের আসার আগে থেকেই এখানে ছিল, আর অন্যটা হলো আর্য মরগোষ্ঠী। আর এই প্রাকার্য বা অনার্য যারা, তাদেরও তো আবার কয়েকটা শাখা আছে, তাই না? ঠিক, প্রাকার্যরা মূলত 4টা আলাদা শাখায় বিভক্ত ছিল: নিগ্রিটো, অস্ট্রিক বা নিষাদ, দ্রাবিড় এবং ভোটচিনীয় বা মঙ্গোলীয়। নিগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড় আর মঙ্গোলীয়। বাপরে, এতগুলো আলাদা জাতের মানুষ! মানে এই প্রাচীন যুগের ম্যাপটা যদি চোখের সামনে কল্পনা করা হয়, তাহলে এই পুরো ভূখণ্ডটাকে যেন প্রাচীনকালের একটা বিশাল ক্রসরোড বা হাইওয়ে মোড়ের মতো মনে হয়। ক্রসরোড, হ্যাঁ, উপমাটা দারুণ। দূর দূরান্ত থেকে মানুষজন যেন নানা কারণে এই হাইওয়ে ধরে যাত্রা করে বাংলার এই উর্বর বদ্বীপে এসে জড়ো হচ্ছিল। কিন্তু এর পেছনে ভূগোলের একটা খুব বড় ভূমিকা ছিল। ভূগোলের ভূমিকা? মানে নির্দিষ্ট কোনো রুটের কথা বলছেন? আসলে ঠিক কেন এই মাইগ্রেশনগুলো ঘটছিল সেটা বুঝতে হলে একটু ম্যাপটার দিকে তাকাতে হবে। আজ থেকে প্রায় ৫-৬ হাজার বছর আগে ইন্দোচীন অঞ্চল থেকে অস্ট্রিক জাতি বাংলায় প্রবেশ করে। ইন্দোচীন থেকে মানে বর্তমান সাউথ ইস্ট এশিয়া থেকে? হ্যাঁ, তারা মূলত কৃষিকাজ জানত। সমতলের উর্বর জমির খোঁজে এদিকে এসে তারা আগে থেকে থাকা আদিম নেগ্রিটোদের ধীরে ধীরে সরিয়ে দেয় বা তাদের সাথে মিশে যায়। এরপর যদি ভারতবর্ষের ম্যাপটার দিকে তাকান, এর উত্তরে কি আছে? বিশাল হিমালয় পর্বতমালা। রাইট, ওদিক দিয়ে তো আর দল বেঁধে ঢোকা সম্ভব না। একদম। কিন্তু উত্তর পশ্চিম দিকে, মানে বর্তমান আফগানিস্তান অঞ্চলে রয়েছে খায়বার গিরিপথ। এই খায়বার গিরিপথটা একটা বিশাল প্রাকৃতিক ফানেল বা বটলনেকের মতো কাজ করেছে। ও আচ্ছা, মানে ওই একটা সরু রাস্তা দিয়েই সবাইকে ঢুকতে হয়েছে। ঠিক তাই। এই পথ ধরেই দ্রাবিড় জাতি ভারতবর্ষে আসে, আর পরবর্তীতে খ্রিস্টপূর্ব ১৫০০ অব্দে ককেশীয় অঞ্চলের শ্বেতকায় আর্য গোষ্ঠীও এই একই ফানেল দিয়ে উপমহাদেশে প্রবেশ করে। দাঁড়ান, এখানে ইতিহাসের টাইমলাইনে একটা গাণিতিক গরমিল মনে হচ্ছে আমার। আমাদের তথ্যসূত্র পরিষ্কার বলছে যে আর্যরা খাইবার গিরিপথ দিয়ে ভারতবর্ষে ঢুকেছিল খ্রিস্টপূর্ব ১৫০০ অব্দে। ঠিক। কিন্তু একটু আগেই সোর্সের অন্য একটা অংশে আমরা দেখলাম তারা বাংলায় প্রথম প্রবেশ করে খ্রিস্টপূর্ব ১ম শতকে। তো এই মাঝখানের প্রায় ১৪০০ বছর তারা কি করছিল? খুব লজিক্যাল একটা প্রশ্ন। মানে শুধু উত্তর-পশ্চিম ভারত থেকে পূর্ব দিকের এই বাংলায় আসতে এত লম্বা একটা সময় লাগার কারণ কি? পুরো পথটা তো আর ফাঁকা হাইওয়ে ছিল না যে তারা শুধু হাঁটছিল। না, একেবারেই ফাঁকা রাস্তা ছিল না। এই ১৪০০ বছর লাগার পেছনের কারণটা মূলত দুটো। একটা হলো ভৌগোলিক বাধা, আর অন্যটা স্থানীয়দের প্রচণ্ড প্রতিরোধ। থেকে বাংলায় আসার পথে ছিল গাঙ্গেয় উপত্যকার গহীন জঙ্গল। তখন তো আর ব্যাপকভাবে লোহার ব্যবহার শুরু হয়নি, তাই ওই জঙ্গল কেটে জনবসতি গড়ে তোলাটা খুব ধীর গতির একটা প্রক্রিয়া ছিল। রাইট। আর প্রতিরোধের ব্যাপারটা? আর্যরা যখন ধীরে ধীরে পূর্ব দিকে এগোচ্ছিল, তখন তারা স্থানীয় অস্ট্রিক ও দ্রাবিড়দের কাছ থেকে প্রচণ্ড প্রতিরোধের মুখে পড়ে। প্রাচীন আর্যগ্রন্থগুলোতে দেখবেন এই স্থানীয় অধিবাসীদের অনেক সময় দস্যু বা অসুর হিসেবে বর্ণনা করা হয়েছে। ও আচ্ছা, তার মানে এগুলো কোনো মিথোলজিক্যাল মনস্টার ছিল না, এরা ছিল মূলত স্থানীয় মানুষ যারা নিজেদের জমি বাঁচানোর চেষ্টা করছিল। একদম তাই। এটা প্রমাণ করে যে আর্যদের এই বিস্তার কোনো শান্তিপূর্ণ ভ্রমণ ছিল না, এটি ছিল শত শত বছর ধরে চলা এক ধীর, রক্তক্ষয়ী এবং কৃষি নির্ভর সম্প্রসারণ। তার মানে এই নিগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড় এবং মঙ্গোলীয়রা এখানে আগে থেকেই নিজেদের মতো করে সমাজ গড়ে তুলেছিল। এরপর সে লম্বা জার্নি শেষ করে আর্যরা এসে তাদের সাথে যুক্ত হলো। হ্যাঁ, ব্যাপারটা অনেকটা সেরকমই। তো এতগুলো আলাদা সংস্কৃতির মানুষ যখন এই একটা জায়গায় এসে জড়ো হলো, তখন এই জায়গাটার তো একটা সুনির্দিষ্ট পরিচিতি বা নাম দরকার। এই যে ভূখণ্ডটার নাম বঙ্গ, এই স্বীকৃতিটা আসলে কবে বা কিভাবে পাওয়া গেল? এই জায়গাতেই সেই প্রাচীন আর্যগ্রন্থগুলোর রেফারেন্স চলে আসে। আমাদের হাতে থাকা তথ্যসূত্র বলছে বঙ্গ কথাটির সবচেয়ে প্রাচীন উল্লেখগুলো পাওয়া যায় মূলত আর্যদের রচিত গ্রন্থগুলোতেই।
মানে ওই বেদ পুরাণের মতো বইগুলোতে। হ্যাঁ, ঋগ্বেদ, মহাভারত এবং মৎস্যপুরাণের মতো প্রাচীন টেক্সটগুলোতে বঙ্গ নামের এই ভূখণ্ডের কথা স্পষ্ট বলা আছে। অর্থাৎ আর্যরা যখন শত শত বছর পর এই অঞ্চলে এসে পৌঁছালো এবং এখানকার ভৌগোলিক সীমানা সম্পর্কে জানল, তখন তারা তাদের সাহিত্যে ও দলিয়ে এই নির্দিষ্ট ভূখণ্ডটিকে বঙ্গ হিসেবে চিহ্নিত করে। আচ্ছা, ঋগ্বেদ বা মহাভারত তো আর্যদের গ্রন্থ। তারা এই জায়গার নাম বঙ্গ দিয়েছে সেটা বুঝলাম, কিন্তু আর্যরা আসার আগে এই যে অস্ট্রিক, দ্রাবিড় বা নিগ্রিটোরা, যারা বাংলার একেবারে আদিম অধিবাসী ছিল, তারা আসলে দৈনন্দিন জীবনে কি ভাষায় কথা বলতো? খুব ইন্টারেস্টিং পয়েন্ট। মানে তাদের তো নিজস্ব একটা যোগাযোগ ব্যবস্থা বা ভাষা ছিল নিশ্চয়ই, কারণ তারা তো আর বোবা ছিল না, তাই না? অবশ্যই না। আর্যরা তাদের বৈদিক ভাষা নিয়ে আসার বহু আগে থেকেই এই বঙ্গ ভূখণ্ডে অস্ট্রিকদের একটা নিজস্ব মুখের ভাষা প্রচলিত ছিল। অস্ট্রিকদের ভাষা? হ্যাঁ, এই অস্ট্রিক জাতিকে অনেক প্রাচীন গ্রন্থে নিষাদ জাতীয় বলা হয়েছে। আপনি যদি একটু ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ করেন, দেখবেন আমাদের দৈনন্দিন জীবনের খুব মৌলিক কিছু শব্দ, বিশেষ করে কৃষিকাজ বা গ্রাম বাংলার সাধারণ জীবনযাপনের সাথে জড়িত শব্দগুলো এই অস্ট্রিক ভাষারই অবদান। যেমন? দুই একটা উদাহরণ দিলে বুঝতে সুবিধা হতো। যেমন ধরুন কুড়ি, পেট, চুলা, ডাব। সিরিয়াসলি? ডাব, চুলা এগুলো অস্ট্রিক শব্দ? হ্যাঁ, কারণ আর্যরা মূলত পশুচারণ করত, কিন্তু এই অঞ্চলে কৃষিকাজের আদির উপকার ছিল অস্ট্রিকরাই। তাই এই ধরনের মাটির কাছাকাছি শব্দগুলো সরাসরি সেই প্রাচীন অস্ট্রিক বা নিষাদদের মুখের ভাষা থেকে আমাদের আধুনিক বাংলায় এসে জায়গা করে নিয়েছে। ওয়াও! এই বিষয়টা সত্যি খুব কৌতূহলোদ্দীপক। জাতির মতো ভাষাও যে আস্তে আস্তে একটা সংকর বা মিশ্রণের দিকে এগোচ্ছে, তার প্রমাণ এখানেই পাওয়া যাচ্ছে। এতক্ষণ ধরে আমরা দেখলাম কিভাবে নানা জাতির রক্ত মিশেছে, আর এবার পরিষ্কার হচ্ছে কিভাবে নানা ভাষার মিশ্রণ ঘটছে। ঠিক, ভাষার এই শেকড়টা বুঝতে হলে আমাদের একটু পেছোতে হবে। মানে অস্ট্রিক ভাষার ওপর আর্যদের ভাষার প্রভাবটা ঠিক কিভাবে পড়ল? হ্যাঁ, বাংলা ভাষাও তো আকাশ থেকে পড়েনি। ভাষার এই উৎপত্তি খুঁজতে গেলে অনেক বড় পরিসরে তাকাতে হবে ইন্দো ইউরোপীয় ভাষা বংশের দিকে। ইন্দো ইউরোপীয় ভাষাবংশ? এটা তো পৃথিবীর অন্যতম বৃহৎ একটা ভাষা পরিবার, তাই না? একদম। এই বিশাল ভাষা পরিবারের প্রধান দুটি শাখা হল কেন্তুম এবং শতম। আর এই দুই শাখার আবার মোট ৮টি উপশাখা রয়েছে। আমাদের আজকের এই বাংলা ভাষার একেবারে আদিমতম উৎপত্তি হয়েছে এই শতম শাখা থেকে। কেন্তুম এবং শতম, নাম দুটো তো খুব একটা পরিচিত নয়। এই বিভাজনটা ঠিক কিভাবে হলো? মানে কিসের ভিত্তিতে? এই বিভাজনের পেছনের গল্পটা কিন্তু বেশ মজার। ভাষাতাত্ত্বিকরা যখন প্রাচীন ভাষাগুলো নিয়ে গবেষণা করছিলেন, তখন তারা দেখলেন যে ১০০ বা 100 সংখ্যাটিকে বিভিন্ন ভাষায় কিভাবে উচ্চারণ করা হয়। শুধু একটা সংখ্যার উচ্চারণের উপর ভিত্তি করে এত বড় বিভাজন? হ্যাঁ, ধরুন প্রাচীন ইন্দো ইউরোপীয়দের পশ্চিমা গোষ্ঠীগুলো এই শব্দটাকে উচ্চারণ করত কেন্তুম বা কেন্টুমের মতো করে, যেখান থেকে পরবর্তীতে ল্যাটিন এবং ইংরেজি সেঞ্চুরি বা সেন্ট শব্দগুলো এসেছে। ও, কেন্টুম থেকে সেঞ্চুরি, মেক সেন্স। আর পূর্ব দিকের গোষ্ঠীগুলো? অন্যদিকে পূর্ব দিকের গোষ্ঠীগুলো, যারা ধীরে ধীরে ইরান এবং ভারতের দিকে এসেছিল, তারা এই শব্দটাকে উচ্চারণ করত শতম বা সাতামের মতো করে। সংস্কৃততে আমরা যে শত বা শতাব্দী বলি, তার শেকড় কিন্তু এই শতম শাখাতেই। দারুণ একটা ফ্যাক্ট। তার মানে এই শতম শাখা থেকেই পরবর্তীতে আর্যদের হাত ধরে ভারতবর্ষে বৈদিক ভাষার প্রবেশ ঘটে, তাই তো? একদম ঠিক ধরেছেন। তো আর্যরা শতম শাখা থেকে তাদের বৈদিক ভাষা নিয়ে ভারতবর্ষে এলো। হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থ বেদ এই বৈদিক ভাষায় রচিত। আবার পাণিনির মতো বিখ্যাত পণ্ডিতরা এই ভাষার জন্য কড়া ব্যাকরণ রচনা করলেন, যাকে আমরা সংস্কৃত ভাষা হিসেবে চিনি। হ্যাঁ, পাণিনির ব্যাকরণ ভাষার ইতিহাস একটা মাইল ফলক। কিন্তু এখানে সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে আমার একটা বড় প্রশ্ন জাগে। বড় বড় পণ্ডিতরা হয়তো খুব নিয়ম মেনে নিখুঁত উচ্চারণে সংস্কৃত বা বৈদিক ভাষায় কথা বলতেন, কিন্তু সাধারণ মানুষ যারা প্রতিদিন মাঠে কৃষিকাজ করছে, হাটে বাজারে কেনাবেচা করছে, তাদের জন্য তো এই জটিল ব্যাকরণের কড়াকড়ি মেনে কথা বলা প্রায় অসম্ভব। যোগাযোগের সুবিধার জন্য তাদের তো একটা প্র্যাকটিক্যাল বা সহজ ভার্সন দরকার ছিল, তাই না? ঠিক এই জায়গাতেই ভাষার স্বাভাবিক বিবর্তনটা ঘটে। ভাষার একটা নিজস্ব গতিপথ আছে, যা কোনো পণ্ডিতের নিয়মে তোয়াক্কা করে না।
মানে মানুষ নিজেদের মতো করে নিয়ম ভাঙতে শুরু করল? হ্যাঁ, পণ্ডিতরা যখন ভাষার চারিদিকে ব্যাকরণের উঁচু দেয়াল তুলে দিলেন, সাধারণ মানুষ তখন নিজেদের মতো করে শব্দগুলোকে একটু ভেঙে, একটু সহজ করে নিজেদের যোগাযোগের একটা উপায় বের করে নিল। সাধারণ মানুষের সেই সহজ ও স্বাভাবিক মুখের ভাষার নামই হল প্রাকৃত ভাষা। প্রাকৃত, এই শব্দটার মানে কি? প্রাকৃত শব্দের অর্থই হল স্বাভাবিক বা যা প্রকৃতির নিয়মে তৈরি হয়েছে। এখানে সবচেয়ে বড় চমকটা হল পণ্ডিতদের সেই কঠিন সংস্কৃত বা বৈদিক ভাষা কিন্তু কালের গর্বে ধীরে ধীরে হারিয়ে গেছে বা শুধুমাত্র ধর্মীয় আর সাহিত্যের বইয়ের পাতাতেই আটকে গেছে। রাইট, আমরা তো আর এখন সংস্কৃত ভাষা কথা বলি না। গেছে এই বিবর্তনটা কিভাবে ঘটল? তার কোনো নির্দিষ্ট বা কংক্রিট উদাহরণ কি আমাদের সোর্সে আছে? মানে একটা শব্দ কিভাবে সংস্কৃত থেকে প্রাকৃতে এসে পাল্টে গেল? অবশ্যই আছে। ধরুন, সংস্কৃত ভাষার একটি শব্দ হল হস্ত, যার অর্থ হাত। হস্ত? হুম। সাধারণ মানুষের কাছে এই হস্ত উচ্চারণ করাটা একটু কঠিন এবং সময় সাপেক্ষ, যুক্তবর্ণ আছে এখানে। তাই প্রাকৃত ভাষায় মানুষ এটাকে সহজ করে বলতে শুরু করল হত্থ। হস্ত থেকে হত্থ। হ্যাঁ, যুক্তবর্ণ ভেঙে সহজ হয়ে গেল। পরবর্তীতে এই হত্থ শব্দটি কালের বিবর্তনে আরও সহজ হয়ে আধুনিক বাংলা এসে হয়ে গেল হাত। হস্ত থেকে হত্থ আর হত্থ থেকে হাত, অসাধারণ। ঠিক একইভাবে সংস্কৃত ধর্ম প্রাকৃতে হয়ে গেল ধম্ম এবং কর্ম হয়ে গেল কম্ম। এভাবেই কঠিন ব্যাকরণের শাসন থেকে বেরিয়ে এসে সাধারণ মানুষ নিজেদের প্রয়োজনে ভাষাকে সহজ করেছে। এই উদাহরণগুলো পুরো প্রক্রিয়াটাকে একদম আয়নার মতো পরিষ্কার করে দিচ্ছে। কিন্তু প্রাকৃত থেকে কি সরাসরি আধুনিক বাংলা ভাষার জন্ম হয়ে গেল, নাকি এর মাঝে আরও কিছু ধাপ ছিল? ভাষার বিবর্তন তো আর একদিনে ঘটে না। প্রাকৃত ভাষার পর আরও কয়েকটা গুরুত্বপূর্ণ ধাপ পার হতে হয়েছে। প্রাকৃত ভাষা থেকে ধীরে ধীরে পালি এবং অপভ্রংশ নামক দুটি নতুন ভাষার স্তর তৈরি হয়। অপভ্রংশ? হ্যাঁ, এই অপভ্রংশের বিস্তারকাল ধরা হয় মোটামুটি অষ্টম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত। ভাষাতাত্ত্বিক ইতিহাসে এটা একটা স্বীকৃত সত্য যে আমাদের এই বাংলা ভাষা মূলত অপভ্রংশের নিকট ঋণী। অপভ্রংশ, এই শব্দটার অর্থ তো সাধারণত বিকৃত বা যা মূল রূপ থেকে ভ্রষ্ট বা নষ্ট হয়ে গেছে বোঝায়, তাই না? হ্যাঁ, শাব্দিক অর্থ অনেকটা সেরকমই। আমাদের তথ্যসূত্রেও ঠিক এই কথাটাই লেখা আছে যে সাধু বা শুদ্ধ ভাষা থেকে যে ভাষা খানিকটা বিকৃত হয়ে গেছে সেটাই অপভ্রংশ। এটা একটা অদ্ভুত প্যারাডক্স বা বৈপরীত্য তৈরি করছে না? কেমন বৈপরীত্য? মানে আমরা আমাদের মাতৃভাষাকে এত সম্মান করি, ভালোবাসায় ভরিয়ে রাখি, অথচ সেই ভাষার মূল উৎসের নাম কিনা বিকৃত ভাষা। শুনতে একটু অদ্ভুত লাগলেও ভাষাতত্ত্বের গভীর বাস্তবতায় এটাই সত্য। আসলে বিকৃতি বলতে এখানে নেতিবাচক কিছু বা খারাপ কিছু বোঝানো হচ্ছে না। এটা নির্ভর করে কে দেখছে তার উপর। আচ্ছা, মানে পণ্ডিতদের ভিউ পয়েন্ট থেকে। একদম। কট্টর ব্যাকরণবেদ বা পণ্ডিতদের কাছে যখন কোনো শব্দের আদি রূপটা ভেঙে যায়, তখন তারা সেটাকে বিকৃতি বা অপভ্রংশ হিসেবে চিহ্নিত করেন। কিন্তু যারা ভাষাতত্ত্ব নিয়ে কাজ করেন বা সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে দেখলে, এটাই হলো ভাষার বেঁচে থাকার প্রধান শর্ত, বিবর্তন। রাইট, মানুষ তার জিহ্বার আড়ষ্টটা কাটাতে শব্দকে বাঁকিয়ে নেবেই। ঠিক তাই। দ্রুত মনের ভাব প্রকাশ করতে এই বিকৃতি বা ভাঙন না ঘটলে আজকে আমরা এত সাবলীল একটা বাংলা ভাষা পেতামই না। তাহলে ঠিক কবে এই ট্রানজিশন বা পরিবর্তনের কালটা শেষ হলো, অপভ্রংশের স্তর পার হয়ে ঠিক কোন সময়টা এসে এই ভাষাটা নির্দিষ্টভাবে বাংলা নাম ধারণ করল? তথ্যসূত্র ঘাঁটলে দেখা যায় এই জন্মসাল বা সময়কাল নিয়ে পণ্ডিতদের মধ্যে বেশ বড়সড় একটা বিতর্ক রয়েছে। হ্যাঁ, বাংলা ভাষার উৎপত্তির সময়কাল এবং এর উৎস নিয়ে ভাষাবিদদের মধ্যে বেশ বিখ্যাত একটা মতবিরোধ আছে। একদিকে রয়েছেন ড. মোহাম্মদ শহীদুল্লাহ। উনার মতটা কি ছিল? তার মতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে সপ্তম শতাব্দীতে এবং সেটা এসেছে সরাসরি গৌড়ী প্রাকৃত থেকে। অন্যদিকে আরেকজন প্রখ্যাত ভাষাবিদ জর্জ গ্রিয়ারসন এবং ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে
আরও বেশ পরে 10ম শতাব্দীতে। 10ম শতাব্দীতে। আর সোর্সটা কি বলছেন ওনারা? তাদের গবেষণায় এই ভাষার মূল উৎস হল মাগধী প্রাকৃত। 7ম শতাব্দী বনাম 10ম শতাব্দী, প্রায় 300 বছরের একটা বিশাল ব্যবধান। একই ভাষার উৎপত্তি নিয়ে এত বড় মতপার্থক্য থাকার কারণ কি? এর পেছনের কারণটা কিন্তু পুরোপুরি যৌক্তিক। ভাষার বিবর্তন একটা বহমান নদীর মতো। মানে হুট করে একদিনে কিছু হয় না? একদম না। নদীতে ঠিক কোন জায়গায় একটা স্রোত এসে আরেকটা স্রোতের সাথে মিশে নতুন রূপ নিল, সেটা যেমন স্কেল দিয়ে মাপা যায় না, তেমনি ভাষার ক্ষেত্রেও নির্দিষ্ট কোনো তারিখ বলা সম্ভব নয়। 7ম শতাব্দীতে হয়তো বাংলা ভাষার একদম প্রাথমিক বা প্রোটো রূপের কিছু ধ্বনিতাত্ত্বিক লক্ষণ প্রকাশ পেতে শুরু করেছিল, যা ডক্টর শহীদুল্লাহর নজরে পড়েছে। বুঝতে পেরেছি। আর 10ম শতাব্দীর ব্যাপারটা? আবার 10ম শতাব্দীতে এসে হয়তো ভাষাটি অপভ্রংশের খোলস ছেড়ে একটা সুনির্দিষ্ট ও পরিণত সাহিত্যিক রূপ ধারণ করতে পেরেছিল, যা ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের কাছে বেশি গ্রহণযোগ্য মনে হয়েছে। যেহেতু ভাষার বিবর্তন কয়েকশো বছর ধরে চলা একটা ধীর প্রক্রিয়া, তাই এই শতাব্দীর মতপার্থক্য থাকাটাই খুব স্বাভাবিক আর বিজ্ঞানসম্মত। দৈনন্দিন যোগাযোগেরই ভাষার বিবর্তন তো বেশ ক্লিয়ার হলো। এবার এই ভাষার সাহিত্যিক রূপ এবং বর্তমান দুনিয়ায় এর অবস্থানের দিকে একটু নজর দেওয়া যাক। হ্যাঁ, কারণ ভাষা যখন সাহিত্যের রূপ নেয়, তখন তার মধ্যে এক ধরনের শৈল্পিক ছোঁয়া আসে। ঠিক। সোর্স মেটেরিয়ালে ব্রজবুলি নামের চমৎকার একটা ভাষার কথা উল্লেখ করা আছে। এই ব্রজবুলি জিনিসটা আসলে কি? ব্রজবুলি হল মূলত একটা কৃত্রিম সাহিত্যিক ভাষা। এটি কোনো সাধারণ মানুষের মুখের ভাষা ছিল না। এটি তৈরি করা হয়েছিল শুধুমাত্র সাহিত্য রচনার জন্য। আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ ওই যুগে? হ্যাঁ, এর স্রষ্টা ছিলেন মিথিলার বিখ্যাত কবি বিদ্যাপতি। তার অসামান্য কবিত্বের জন্য তাকে কবি কণ্ঠহার এবং মৈথিলি কোকিল উপাধি দেওয়া হয়েছিল। মৈথিলি কোকিল নামটা দারুণ। রাধাকৃষ্ণের প্রেমলীলা এবং বৈষ্ণব পদাবলীর আবেগটাকে আরও সুমধুরভাবে প্রকাশ করার জন্য তিনি বাংলা, মৈথিলি এবং আরও কিছু স্থানীয় ভাষার মিশ্রণে এই শ্রুতিমধুর ভাষাটি তৈরি করেন। মানে এটা একটা কনস্ট্রাক্টেড ল্যাঙ্গুয়েজ ছিল। এবং শুধু বিদ্যাপতিই নয়, এই ব্রজবুলি ভাষাতেই বাংলার অনেক বড় বড় পদকর্তা যেমন চণ্ডীদাস, গোবিন্দ দাস, জ্ঞান দাসের মতো কবিরা বিভিন্ন অসাধারণ ও মিষ্টি বৈষ্ণব পদ রচনা করেছেন। এর থেকে বোঝা যায় ভাষা শুধু একটা ভৌগোলিক সীমানার মধ্যেই আটকে থাকে না, এটি সাংস্কৃতিক এবং আবেগেরও একটা বিশাল মাধ্যম হয়ে দাঁড়ায়। একদম ঠিক। আর এই যে হাজার হাজার বছরের এত বিবর্তন, নানা জাতির মিশ্রণ, সাধারণ মানুষের মুখে মুখে ফেরা প্রাকৃত থেকে অপভ্রংশের ভাঙন, এসব কিছুর চূড়ান্ত ফলস্বরূপ আজকের বাংলা ভাষা বিশ্বমঞ্চে কোথায় এসে দাঁড়িয়েছে, সেই পরিসংখ্যানটা কিন্তু বেশ চমকপ্রদ। হ্যাঁ, বর্তমান বিশ্বের ডেটা অনুযায়ী ভাষা ব্যবহারকারীর দিক থেকে পুরো পৃথিবীতে বাংলা ভাষার অবস্থান এখন 7ম। রাইট। আর যদি শুধু মাতৃভাষা হিসেবে বিবেচনা করা হয়, তবে বিশ্বে বাংলার অবস্থান 5ম। পৃথিবীতে মাতৃভাষার দিক থেকে 5ম। এই বিশাল বৈশ্বিক মানচিত্রে এটা একটা অভাবনীয় অবস্থান। হ্যাঁ, এবং একটি তুলনামূলক চিত্র দিলে বিষয়টা আরও স্পষ্ট হবে। পৃথিবীতে বর্তমানে সবচেয়ে বেশি মানুষ কথা বলে মান্দারিন বা চীনা ভাষায়। কিন্তু সেই বৈশ্বিক প্রতিযোগিতায় নানা প্রতিকূলতা আর বিবর্তনের পথ পেরিয়ে এসে আমাদের এই বাংলা ভাষাও যে কতটা শক্তিশালী আর প্রাণবন্ত অবস্থানে জায়গা করে নিয়েছে, এই পরিসংখ্যানগুলোই তার সবচেয়ে বড় প্রমাণ। হাজার হাজার বছর আগে অস্ট্রিকদের আগমন, খায়বার পাসের সেই প্রাকৃতিক বটলনেক দিয়ে আর্য ও দ্রাবিড়দের প্রবেশ এবং তার ফলে তৈরি হওয়া এক বিশাল সংকর জাতি। তারপর ইন্দো ইউরোপীয় ভাষা বংশের 7ম শাখা থেকে বৈদিক ভাষার আগমন, যা পণ্ডিতদের কড়া ব্যাকরণ এড়িয়ে সাধারণ মানুষের মুখে প্রাকৃত ভাষা হিসেবে বেঁচে রইল। এরপর সেই ভাষা আরও ভেঙে বিকৃত বা অপভ্রংশের দীর্ঘপথ পাড়ি দিয়ে ব্রজবুলির মতো সাহিত্যের মাধুর্য মেখে আজকের এই আধুনিক বাংলা ভাষায় এসে পৌঁছেছে। শেকড়ের এই গল্পটা জানলে আসলেই অবাক হতে হয়। পুরোপুরি একমত। এবং এই গভীর বিশ্লেষণের একদম শেষে এসে একটা চিন্তার জায়গা সবার জন্য উন্মুক্ত রাখতে চাই। অবশ্যই, বলুন। আজকের আলোচনায় খুব স্পষ্টভাবে দেখা গেল এই জাতি এবং ভাষা দুটোই তৈরি হয়েছে সংকরায়ন বা নানা জাতীয় ভাষার অবিরাম মিশ্রণের ফলে। এমনকি মাতৃভাষার ঠিক আগের আদিরূপটার নামই ছিল অপভ্রংশ, যার শাব্দিক অর্থই হল বিকৃত বা যার নিয়ম ভেঙে তৈরি হয়েছে।
আধুনিক সমাজ বা সংস্কৃতিতে প্রতিনিয়ত যখন বিশুদ্ধতা বা পিউরিটি খোঁজার বা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তখন আমাদের এই শেকড়ের ইতিহাস কি একটা বিশাল প্রশ্নচিহ্ন দাঁড় করিয়ে দেয় না? গভীর একটা পয়েন্ট। যে জাতির অস্তিত্ব এবং যে ভাষার জন্মই হয়েছে পৃথিবীর নানা সংস্কৃতির মহামিলন এবং ব্যাকরণ ভাঙার স্বাভাবিক বিবর্তনের মধ্য দিয়ে, সেখানে দাঁড়িয়ে যে কোনো ধরনের বিশুদ্ধতার দাবি কি আসলে আমাদের নিজেদের শেকড় আর অস্তিত্বের ইতিহাসের সাথে সরাসরি সাংঘর্ষিক নয়? অত্যন্ত শক্তিশালী এবং গভীর একটা প্রশ্ন। বিশুদ্ধতার খোঁজ করতে গিয়ে হয়তো প্রায়শই আমরা আমাদের এই বৈচিত্র্যময় মিশ্রণের যে আসল সৌন্দর্য সেটাকেই অস্বীকার করে ফেলি। হাজার বছরের সংমিশ্রণই যে আমাদের মূল শক্তি, এই ভাবনাটা মনে গেঁথে রাখার মতোই। ইতিহাসের পাতা আর ভাষার শেকড় থেকে উঠে আসা এই প্রশ্নটা নিয়ে ভাবার সুযোগ রইল। আজ এ পর্যন্তই। আবারও কথা হবে নতুন কোনো তথ্যের সমুদ্রে, নতুন কোনো গভীরে।